তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আজকে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যারা বর্তমানে মাধ্যমিক পরীক্ষায় পাস করে এখন যারা ক্লাস 11-এ উঠেছো তাদের জন্য একটা তথ্য জানাতে চাই। তোমরা বিগত বছরে একাদশ শ্রেণীতে যে সিলেবাস ছিল বা যে গল্পগুলো ছিল সেটা কিন্তু এ বছর থাকবে না, অর্থাৎ সেই গল্প প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। প্রথমে তোমাদের জানাই যে তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে, এবং যেহেতু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে তোমাদের ক্লাস 11-এ দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। তো যেহেতু তোমাদের বাংলা 100 মার্কের, তো তার মধ্যে 50-এ হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার হবে 50-তে। তো প্রথম যে সেমিস্টার হবে সেখানে কিন্তু তোমাদের 1 মার্কসের সমস্ত প্রশ্ন থাকবে, অর্থাৎ MCQ SAQ টাইপস। শূন্যস্থানও দিয়ে দিতে পারে এবং সেখানেও কিন্তু নিচে অপশান থাকবে, অর্থাৎ MCQ টাইপস। এবার তোমাদের গত বছরে যে গল্পগুলো ছিল তোমরা সেই গল্পগুলো বর্তমানে পড়ো না, কারণ আশা করি ওই গল্পগুলো এবার থাকছে না। আমার জানা পুঁই মাচা বলে একটি গল্প, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, ওটা এইবার সিলেবাসে নতুন ইনক্লুড হয়েছে। তো পুঁই মাচা গল্পটার একটা ছোট্ট করে পুরো বিশেষত্বটা আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো আমি চেষ্টা করছি, দেখো তোমরা গল্পটা আশা করি ভালো লাগবে এবং এখান থেকে বোঝার চেষ্টা করো। এরপরে যখন তোমাদের পাঠ্য বই দেবে আমি পুরো গল্পটা সম্পূর্ণ ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেব। তো পুরো গল্পে আমরা আগে দেখি, খেন্তি নামে একটা মেয়ে এবং তার মা অন্নপূর্ণা। খেন্তি নামে একটি মেয়ে এবং তার মার নাম অন্নপূর্ণা এবং তার পিতার নাম সহায়হরি। এই তিনজনকে নিয়েই পুরো গল্প। আর গল্পের নাম যেহেতু পুঁই মাচা, তো এখানে তার বিশেষত্ব হচ্ছে পুঁই গাছ। তোমরা বর্তমান যুগের ছেলেমেয়েরা যেখানে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের পথ্য তারা পেয়ে থাকে, কিন্তু একটা সময় গ্রাম বাংলার বহু ছেলেমেয়েরা আছে যাদের কি না এই ধরনের শাক পাতা খেয়েই জীবন অতিবাহিত করতে হতো। তো এই গল্পে আমরা দেখতে পাই খেন্তি নামের যে মেয়েটি রয়েছে তার 15-16 বছর বয়স হয়ে গেছে এবং তার পিতা সহায়হরি ছিল প্রচণ্ড অকর্মণ্য, অলস টাইপের একটি মানুষ, যিনি কিনা নিজের ব্রাহ্মণ্য ধর্মে বংশগ্রহণের জন্য তার গর্ভেই গর্বিত, কিন্তু তিনি সারাদিনে কোনো কাজও করতেন না, সংসারের দিকেও তার বিন্দু মাত্র মন ছিল না। এই দিকে 15 বছর হয়ে গেছে বলে, তার বিয়ের বয়স হয়ে গেছে বলে তার মা অন্নপূর্ণা দেবীর চিন্তার শেষ ছিল না। অর্থাৎ তার গ্রামের লোক এবং আশেপাশের লোক অলরেডি বলা শুরু করে দিয়েছে যে অন্নপূর্ণার বয়স হয়ে গেছে, তাই তাকে এখনও বিয়ে দেওয়া হয়নি, তাই তাদের এক ঘরে করে দিতে পারে। এই চিন্তায় খেন্তির মা অর্থাৎ অন্নপূর্ণা তার স্বামী সহায়হরিকে জানায় যে তার বড় মেয়ে অর্থাৎ অন্নপূর্ণার শীঘ্রই যেন বিবাহের ব্যবস্থা করা হয়, না হলে তারা খুব শীঘ্রই এক ঘরে হতে চলেছে। এইবার তার তড়িঘড়ি, কিন্তু সেই দিকে সহায়হরির কোনো রকমই খেয়াল ছিল না, কারণ সে সংসারের দিকে বিন্দুমাত্রই মনোযোগী ছিল না। তারপরে তার একটার পর একটা সম্বন্ধ আসতে শুরু করে এবং তখন তাদের বাবা মায়ের একটাই চিন্তা, মেয়েকে যেভাবে হোক বিয়ে দেবে। সেই ছেলে একজন এমনও সম্বন্ধ আসে যেই ঘরের ছেলেটি একজন দুশ্চরিত্র, একজন খারাপ স্বভাবের, একজন নেশাখোর, কিন্তু কোনো কিছুতেই তার বাবা মায়ের কোনো অসুবিধা ছিল না, অর্থাৎ তাদের কাছে তার মেয়ের বিয়ে দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। একটা পুরুষ মানুষের প্রয়োজন ছিল যার সাথে তার মেয়েকে বিয়ে দেবে, তাই তারা আর কোনো দিকে নজর দিচ্ছিল না। কিন্তু অপর দিকে দেখা যায় গল্পের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অন্নপূর্ণা, যে ছিল খেন্তির মা। সে ছিল প্রচণ্ড পরিশ্রমী এবং ছেলে মেয়ের প্রতি ছিল তার
সহানুভূতি, ভালোবাসা। গল্পে আমরা দেখতে পাই যে তার মারই ছিল একমাত্র সংসারের প্রতি চিন্তাধারা। তাই সে তার বড় মেয়ে খেন্তির জন্য সবসময় চিন্তা করতে থাকে কিভাবে তার বিয়ের আয়োজন করা যায়। তার বড় মেয়ে খেন্তি আবার খেতে খুব ভালোবাসে। একবার খেন্তি পাড়ার এক জায়গা থেকে কিছু পুঁই শাক জোগাড় করে নিয়ে আসে এবং সেই পুঁই শাক সে মাকে এনে দেয় এবং রাস্তা দিয়ে আসার সময় একটু চিংড়ি মাছও আনে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খাবে বলে। কিন্তু তার মা রাগের ঠেলায় যে এত বড় মেয়ে সারাদিন শুধু খাওয়ার চিন্তা, তার মা রাগ করে সেই পুঁই শাক রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। পরবর্তীকালে যেহেতু সন্তান খেতে চেয়েছে, তার মায়ের ওপর থেকে তার মাকে কঠোর বলে মনে হলেও তার মন মানসিকতা ছিল খুবই নরম প্রকৃতি। তাই তার মা সেই পুঁই শাক তুলে এনে পরে তাকে রান্না করে খাওয়ায়। তারপরে তার শুধু একটিই সন্তান ছিল না, তার আরও দুটি ছোট মেয়ে ছিল, অর্থাৎ তিনি 3 সন্তানের জননী। তারপরে তারা তড়িঘড়ি সম্বন্ধ দেখে, অনেক ভেবেচিন্তে তাদের একটি পাত্র জোটে, যেই পাত্রের বয়স প্রায় 40-এর কাছাকাছি, আর খেন্তির বয়স 15 থেকে 16। তাই সেই পাত্রের আবার বিল্ডার্সের ব্যবসা, অর্থাৎ ইট বালি সিমেন্টের ব্যবসা, টাকা পয়সা আছে এবং সেই পাত্রের নাকি এটা দ্বিতীয় বিয়ে হতে চলেছে, অর্থাৎ তার আগেও একটি বিয়ে হয়ে গেছিল। কিন্তু খেন্তির মা সবসময় চাইতো, খেন্তির বাবা মা চাইতো তার মেয়েকে এমন ঘরে দেবে যেখানে মেয়ের খাওয়া পড়ার কোনো অভাব না হয়, কারণ খেন্তি খেতে খুব ভালোবাসত। একবার পৌষ পার্বণের একটি কথা বলি। পৌষ পার্বণ উৎসবে খেন্তির মা যেটা হয় পিঠে পায়েস, আমাদের মতন এত ভ্যারাইটিস পিঠে পায়েস ওদের বাড়িতে হয়নি। একটাই পিঠে করা হয়েছিল, যেটা খেয়ে খেন্তি কিন্তু খুব আপ্লুত হয়েছিল এবং মাকে বলেছিল পাড়ার যত বাড়িতেই পিঠে পায়েস হোক না কেন, তার মার মতো পিঠে পায়েস কেউ করতে পারে না। যেটা শুনে তার মায়ের চোখে জলও চলে এসেছিল। যাই হোক, সুপাত্র পেয়ে তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দেয় এবং বিয়ে দেওয়ার পর তারপরে আর খেন্তিকে কোনোদিনই বাপের বাড়িতে পাঠানো হয় না। ঠিক 1 বছর পরে দ্বিতীয় পর্বে দেখা যায় যে একজন এসে খবর দিয়েছে তাদের বাড়িতে যে খেন্তি আর নেই, এবং তার শ্বশুর বাড়ি থেকে জানানো হয়েছে যে তার বসন্ত রোগ হয়েছিল এবং সেই বসন্ত রোগে সে মারা গেছে। কিন্তু দেখো, শেষ দেখা মেয়ে মারা গেল, কিভাবে মারা গেল, সে শেষ দেখাটুকু পর্যন্ত তার বাবা মার কপালে জোটেনি। নাকি তার খেন্তির বিয়ের সময় 250 টাকা পণ দেওয়ার কথা ছিল, সেটা খেন্তির বাবা দিতে পারেননি। তাই জন্যই খেন্তি সঙ্গে তার শ্বশুর বাড়ির লোক তার বাপের বাড়ির লোকের সাথে সাক্ষাৎ করতে দেয়নি। এমনকি তার মৃত্যুকালীন পরিস্থিতিতে তার শেষ দেখাও তাদের বাড়ির লোকেদের দেখতে দেয়নি। তারপরে এটা হয়ে গেল দ্বিতীয় পর্ব। একদম শেষের অংশটিতে একটুখানি ব্যাপার তুলে ধরেছে, যে সেখানে বলা হয়েছে যে খেন্তি তারপরে আবার সেই পৌষ পার্বণ উৎসব চলে আসে। তার আগে বলা যায় যে খেন্তি কিন্তু একটি পুঁই শাক পুঁতে দিয়ে গেছিল তার বিয়ের আগে, এবং সে যত্ন করে রোজ সেই গাছে জলও দিত, যে পুঁই শাকটি বড় হয়ে যখন মাচার উপর পুরো ছড়িয়ে পড়বে, যখন পুঁই শাক বড় হবে তখন খেন্তি সেই পুঁই শাক তুলে খুব আনন্দের সাথে খাবে, কারণ খেন্তি পুঁই শাক খেতে খুবই ভালোবাসত। কিন্তু খেন্তি আজ আর নেই, তাই তার বাড়িতে পৌষ পার্বণের উৎসবে সেই পিঠে পায়েস আবার হয়। অন্নপূর্ণা তার অপর 2 মেয়ের জন্য পিঠে পায়েস রান্না করে দেয়। সেই অপর 2 মেয়ে যখন মায়ের সামনে বসে সেই পিঠে পায়েস খেতে বসে, তখন কিন্তু তাদের খেন্তির কথা মনে পড়ে, যে খেন্তি পিঠে পায়েস খেতে কত ভালোবাসত। অর্থাৎ তারপরেই তাদের চোখ যায় সেই লাউ মাচাটার দিকে, যেটা কিনা অত্যন্ত বড় হয়ে উঠেছে এবং হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। কত আশা ছিল ওই পুঁই শাক নিয়ে, যে ওই পুঁই শাক খেন্তি খাবে, তার আশা পূর্ণ হলো না। কিন্তু পুঁই শাক তো ধারিত্রীর রস
ধারিত্রীর বুক থেকে রস সংগ্রহ করে বেড়ে উঠেছিল, কিন্তু খেন্তির আর সেই পুঁইশাক খাওয়া হলো না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ গল্প, এবং এটা কিন্তু তোমাদের এবার সিলেবাসে আসছে, এবং হয়তো এটার এখনও তোমরা বই পাওনি, কিন্তু যারা আমার কাছে পড়ো আমি চেষ্টা করব তাদেরকে এই গল্পটা পুরোপুরি লিখিয়ে মুখস্থ করিয়ে দেওয়ার। আশা করছি বই পেতে পেতে তোমাদের জুন মাস তো সময় লেগে যাবেই। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং এই ধরনের আরও গল্প পেতে হলে একটু কমেন্টস করে জানিয়ে দেবে।